হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অলরেডি এর আগের যে ভিডিওটি ছিল ফানজাই বা ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে জনন নিয়ে সেই ভিডিওটি দেখে ফেলেছো। এই ভিডিওটিতে আলোচনা করব হচ্ছে অ্যাগারিকাস নিয়ে। অ্যাগারিকাস জিনিসটাকে আমরা খুব সহজেই চিন্তা করতে পারি হচ্ছে মাশরুম দিয়ে। আমরা সবাই মাশরুম চিনি বা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে ব্যাঙের ছাতা। তো এই যে ব্যাঙের ছাতা বা মাশরুম রয়েছে সেটা দেখতে আমরা যেরকম দেখতে পাই রাস্তাঘাটে বলো কিংবা তুমি যখন মাশরুম খাচ্ছ তখন তার যে শেপটা এরকম একটা ছাতার মতো শেপ দেখতে পাচ্ছি, অ্যাগারিকাসটাও কিন্তু দেখতে সেই রকমই। তো অ্যাগারিকাসের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা জানার আগে আমাদের তার যে শ্রেণীবিন্যাসটা সেটা জানতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছি তার যে কিংডম সেটা হচ্ছে ফানজাই, মানে সে ছত্রাক কিংডমের। এরপর রয়েছে তার ডিভিশন ব্যাসিডিও মাইকোটা। এরপর রয়েছে ক্লাস ব্যাসিডিও মাইসিটিস। এখন এই যে ব্যাসিডিও মাইসিটিস যেই ক্লাসটা রয়েছে, এই ব্যাসিডিও মাইসিটিস ক্লাসের যেই ছত্রাকগুলো রয়েছে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্লাব ফানজাই, ক্লাব ছত্রাক বলা হয়। এবং এই যে ব্যাসিডিওমাইসিটিসের যে সকল ছত্রাক তাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তাদের প্রস্থ প্রাচীর থাকে, তারপরে তারা হচ্ছে ব্যাসিডিও স্পোর তৈরি করে, তাদের স্পোরের নাম হচ্ছে ব্যাসিডিও স্পোর। এবং ব্যাসিডিও স্পোর তারা তৈরি করে হচ্ছে 4টা করে, ব্যাসিডিয়ামের মাথায় তারা 4টা করে ব্যাসিডিও স্পোর তৈরি করে থাকে। তারপর তাদের যে ফ্রুট বডি সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসিডিও কার্প। এই সব জিনিস সম্পর্কেই আমরা জানবো আস্তে আস্তে। তো এই ব্যাসিডিওমাইসিটিস ক্লাসের বৈশিষ্ট্যগুলোই আমরা অ্যাগারিকাসের বৈশিষ্ট্য হিসেবে আসলে দেখতে পাবো। এরপরে দেখি অর্ডার হচ্ছে অ্যাগারিকেলস, এবং এরপর হচ্ছে ফ্যামিলি অ্যাগারিকেসি এবং জেনাস হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাসের সাথে দেখো এই ফ্যামিলি যখন বলছে তখন অ্যাগারির সাথে জাস্ট এসিই এই এক্সট্রা কথাটা যুক্ত করে দিলাম, এবং অর্ডার যখন আসলো তখন সেটাকে আমরা বললাম হচ্ছে এলস, এই অংশটা যুক্ত করলাম। আশা করি নামটা ইজিলি তোমরা মনে রাখতে পারবে। এখন চলে যাই যে অ্যাগারিকাসের সাধারণ কি কি বৈশিষ্ট্য রয়েছে। অ্যাগারিকাসের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি দৈহিক অংশ মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি আমরা অলরেডি জানি, যখন হাইফাগুলো একসাথে মিলে একটা জালকের মতো অংশ তৈরি করে সেটাকে আমরা বলছি মাইসিলিয়াম। এবং এই মাইসিলিয়ামটা কোথায় থাকে, সাধারণত যেই মাধ্যমে জন্মাচ্ছে অ্যাগারিকাসটা, সেটা মাটি হোক কিংবা কোনো একটা গাছের গুঁড়ি হোক, যেটাই হোক না কেন, সেটার কিছুটা ভেতরের দিকে মাইসিলিয়ামটা বিস্তৃত হবে বা বিস্তার করবে, এই জালকটা বিস্তার করবে। উপরে আমরা দেখতে পাবো তার ফ্রুটিং বডিটা, যেই অংশটা থেকে তার স্পোর তৈরি হবে। আচ্ছা, এখন চলে যাই তার জনন অংশ হচ্ছে ফ্রুট বডি। এতক্ষণ ফ্রুটিং বডির কথা বলছিলাম, এই যে ফ্রুট বডি এটাই হচ্ছে তার জনন অংশ। এর ভেতর থেকে কি হবে, স্পোর তৈরি হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আমরা একটা ছাতার মতো অংশ যে দেখতে পাই, এটাই কিন্তু তার ফ্রুট বডি। আমরা কিন্তু তার দৈহিক অংশটা আসলে দেখতে পাই না, কারণ তার দৈহিক অংশটা থাকে হচ্ছে মাটির নিচে। এটা যদি মাটি হয় তার নিচে হচ্ছে এরকম জালকের মতো জিনিসটা ছড়িয়ে থাকে। তোমরা যদি এরকম কোনো একটা ব্যাঙের ছাতা টান দিয়ে কখনো তুলতে যাও তখন দেখবে মাটির সাথে সে আটকে থাকছে, আঁকড়ে ধরে আছে। যেই অংশটা দিয়ে সে আঁকড়ে ধরে থাকছে এটাই কিন্তু তার দৈহিক অংশ বা তার অ্যাকচুয়াল মাইসিলিয়াম, যেটা হচ্ছে হাইফা দ্বারা তৈরি সূত্রাকার নলাকার ধরনের এবং প্রস্থ প্রাচীর বিশিষ্ট। সো এরপরে বৈশিষ্ট্যটা কি, অবশ্যই হাইফি হচ্ছে প্রস্থ প্রাচীর বিশিষ্ট। প্রস্থ প্রাচীরটা কি আমরা জানি যে পাশাপাশি দুইটা কোষ যদি থাকে, এই যে মাঝখানটাতে একটা প্রস্থ প্রাচীর থাকবে। এই জিনিসটা আমরা আগের ভিডিওতে জেনে ফেলেছি। তো তোমরা যদি এর আগের ভিডিওটি দেখে না থাকো, আমি সাজেস্ট করবো আগের ভিডিওটি দেখে ফেলতে খুব দ্রুত, তাহলে তোমরা এখানে যা যা শব্দ বলা হবে সব খুব সহজেই বুঝতে পারবে। তো এই ছিল হচ্ছে অ্যাগারিকাসের একদম সাধারণ বৈশিষ্ট্য। এখন দেখি যে অ্যাগারিকাসের যে ফ্রুটিং বডিটা, এই ফ্রুট বডিটা আসলে কিরকম। অ্যাগারিকাসের ফ্রুট বডিটাকে আমরা বলতে পারি হচ্ছে মাংসল ধরনের। তুমি যদি হাত দিয়ে ধরো জিনিসটা বেশ পুরু এবং একটু নরম ধরনের, একটু মাংসল ধরনের তোমার মনে হবে। আরো একটা পয়েন্ট রয়েছে যে এদের যে হাইফা সেটা রাইজোমর্ফ তৈরি করে। রাইজোমর্ফ কি সেটাও আমরা অলরেডি জানি, হাইফাগুলো পেঁচিয়ে একটা দড়ির মতো অংশ তৈরি করে, এটা হচ্ছে তার রাইজোমর্ফ। আচ্ছা, সেই সাথে আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তার যে হাইফাগুলো রয়েছে সেই হাইফাগুলোর মধ্যে অবশ্যই কি থাকবে, প্রোটোপ্লাজম থাকবে। তাহলে হাইফাটা কি হবে, সজীব ধরনের হচ্ছে, এটা প্রোটোপ্লাজম যুক্ত।
এরপরে এদের মধ্যে নিউক্লিয়াস অবশ্যই থাকবে, তারপর ছোট কোষ গহ্বর থাকতে পারে, সঞ্চিত খাদ্য থাকতে পারে, তেলের বিন্দু থাকতে পারে। এই সবগুলো জিনিস কিন্তু তার হাইফার মধ্যে অবশ্যই থাকবে। তার মানে সাধারণ ছত্রাকের যা যা কোষীয় বৈশিষ্ট্য সেই সবই কিন্তু আমরা হাইফার মধ্যে দেখতে পাবো। কিন্তু তার সাথে আরো একটা জিনিস মনে রাখতে হবে, তাদের হাইফাটা আসলে স্বচ্ছ ধরনের, বা কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে বইয়ের মধ্যে তোমার লেখা এটাও থাকতে পারে যে সাদা বর্ণের, সেটা দিয়ে আসলে বোঝাচ্ছে এর মধ্যে কোনো আলাদা রকমের রং নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যাগারিকাসের যে ফ্রুট বডি, সেই ফ্রুট বডির গঠনে। আমরা যদি ফ্রুট বডির গঠনটার দিকে যাই, তাহলে দেখো একদম সুন্দর একটা, আমরা যেটাকে ব্যাঙের ছাতা বলে থাকি, সেটার সুন্দর একটা গঠন দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখো এই যে উপরের অংশটা, এই উপরের অংশটাকে কি বলতে পারি? আমি যদি একটা মনে করো একটা ছাতা যদি আঁকি, এটা মনে করো একটা ছাতা। এই যদি ছাতাটার চেহারা হয়, এটা মনে করো ছাতাটার হাতল। আচ্ছা, ছাতার সাথে যদি এখন এটাকে আমি তুলনা করতে যাই, তাহলে আমি আসলে কি কি দেখতে পাবো? এখন দেখি এখানে যেই উপরের যে মাথার অংশটা রয়েছে, এই যে ছড়ানো অংশটা, এই পুরো অংশটা ছড়ানো, এই পুরো ছড়ানো অংশটাকে বলছি হচ্ছে পাইলিয়াস। তার মানে ছাতার মতো এই ছড়ানো অংশ যেটা, এটাকে বলবো পাইলিয়াস। আর যেটা হচ্ছে এই ছাতার এই দণ্ডটার মতো বা ছাতার হাতলটা যেটা, এটার মতো যে অংশটা, এই অংশটা হচ্ছে এই অংশটা, এই জায়গাটা, এই পুরোটা, এই পুরোটাকে আমরা বলছি হচ্ছে স্টাইপ। এটার নাম হচ্ছে স্টাইপ। ওকে, এরপরে দেখো স্টাইপের মধ্যে একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছি না এখানটাতে, একটা বেশ মুকুটের মতো একটা ছোট অংশ, এটাকে মুকুটের মতোই বলা যায় এবং এই জায়গাটা ধরলে ইজিলি ভেঙে যাবে। এটার নাম হচ্ছে অ্যানুলাস। এবং এই যে পাইলিয়াসের নিচে দেখো এরকম দাগ দাগ অংশ দেখতে পাচ্ছি, এই যে দাগগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা দাগ হচ্ছে গিল। এই জিনিসটাকে, এটা হচ্ছে একটা পাতলা পাতলা ধরনের একটা কাগজের মতো, একটা শীটের মতো। এই জিনিসটাকে তুমি যদি কখনো একটা অ্যাগারিকাস বা কোনো একটা এরকম ব্যাঙের ছাতা উল্টে ধরো, এই জায়গাটায় ধরলেই বুঝতে পারবে এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, এবং এই প্রত্যেকটাকে বলছে গিল। অনেকগুলো গিল একসাথে হয়ে থাকে, একসাথে মিলে পাইলিয়াসের নিচে এরকম বিন্যস্ত হয়ে থাকে, এরকম সুন্দরভাবে তারা গোল একটা শেপ করে তারা বিন্যস্ত থাকে। এখন দেখি আর কি বলা আছে, মাইসেলিয়ামের কথা বলা আছে। এই যে মাইসেলিয়ামটা এখান থেকে তৈরি হলো, তাই তো? তার মানে এই জায়গাটা আসলে মাটির নিচে, এই যে নিচের অংশটা যা দেখবো, এই পুরোটাই হচ্ছে তার মাটির নিচের অংশ। এখন চলে যাই যে ফ্রুট বডির গঠনে এতক্ষণ তো নাম জানলাম, এখন এই যে এত নাম জানলাম, এগুলার আসলে কাজটা কি বা তারা আসলে কিভাবে তৈরি হচ্ছে। প্রথমেই দেখি যে এই যে মাইসেলিয়ামটা, এই মাইসেলিয়ামটা প্রথমে মাটির নিচে এভাবে ছড়িয়ে থাকছে। যখন তার স্পোর তৈরি করার সময় হয়, তখন মাইসেলিয়াম গুলো একসাথে পেঁচিয়ে যেতে থাকে, পেঁচিয়ে গিয়ে মাটির উপরে, তারা মাটির উপরে বা যেই মাধ্যমে তারা থাকে সেই মাধ্যমের উপরে উঠে আসে, এবং তখন তারা এই স্টাইপটা তৈরি করে। তার মানে স্টাইপটা কি হচ্ছে, স্টাইপটা অনেকগুলো হাইফা একসাথে যুক্ত হয়ে একসাথে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম একটা স্টাইপ তৈরি করলো। এবং স্টাইপটা কিন্তু লম্বা ধরনের হবে এবং শক্ত হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, পড়ে যাবে না। এবং এর আকৃতিটাকে আমরা বলতে পারি হচ্ছে সিলিন্ডারের মতো, তার বডিটা হচ্ছে সিলিন্ডারের মতো, সিলিন্ডারটা যেরকম গোল ধরনের সেরকম শেপের হচ্ছে। এরপরে তার মাথায় পাচ্ছে পাইলিয়াস। এই যে পাইলিয়াসটা, এই পাইলিয়াসটা ছাতার মতো ছড়ানো অংশ, এখানেও কিন্তু হাইফা থাকছে, এখানেও হাইফা একসাথে জড়াজড়ি করে পাইলিয়াসটা তৈরি করছে। এবং গিল যেটা, এই গিলটাকে আমরা কি বলেছি, পাতলা পর্দার মতো। এই পাতলা পর্দার মতো যে গঠনটা, এই গঠনটা আসলে হাইফা দ্বারা তৈরি। আমরা গিলের অন্তর্গঠন কিন্তু দেখব কিছুক্ষণ পরেই। এরপরে রয়েছে অ্যানুলাস। এখন অ্যানুলাস নিয়ে বেশ কিছু কথা বলতে হবে। প্রথমে যখন এই মাইসিলিয়াম থেকে ফ্রুট বডিটা, এই পুরো অংশটা যেটা মাটির উপরে থাকে সেটাকে আমরা ফ্রুট বডি বলি। এই যে পুরো অংশটা যখন প্রথম তৈরি হচ্ছিল, এটা মনে করো মাটি,
এখানে মনে করো মাইসিলিয়াম। প্রথমে ফুড বডিটা থাকে হচ্ছে এরকম ছোট গোল আকারে, এই ভেতরে এইভাবে অবস্থান করছে। যখন এটা আস্তে আস্তে বড় হচ্ছে, উপরের দিকে উঠছে, তখন কি হয়, তার উপরে একটা আবরণ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ভেইল, মানে একটা ঘোমটার মতো আবরণ থাকছে তার। যখন সে আকারে বড় হয়ে যায় তখন এই ভেইলটা করে কি, এই ভেইলটা তখন ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার ফলে কি হয়, কিছু অংশ ভেইলের এই পাইলিয়াসের উপরে অংশ কিছু লেগে থাকে, আর একটা অংশ এই অ্যানুলাস আকারে, এই যে এখানটা দেখতে পাচ্ছি অ্যানুলাস আকারে স্টাইপের সাথে যুক্ত হয়ে থাকে। অ্যানুলাসটা হচ্ছে একটা রিং এর মতো অংশ এবং এটা ভেইলের অবশিষ্ট অংশ। আশা করি অ্যানুলাসটা কোথা থেকে এসেছে তোমরা বুঝতে পেরেছো, এবং অ্যানুলাসটা কিন্তু খুব নরম ধরনের, হাত দিয়ে ধরলে জিনিসটা ভেঙে যায়। তো আমরা অ্যাগারিকাসের ফ্রুট বডি সম্পর্কে এতক্ষণ জানলাম। এখন একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর যেই ফ্রুট বডি রয়েছে, এই ফ্রুট বডিগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ব্যাসিডিওকার্প। তো এটা এমসিকিউতে আসতে পারে বা খ নাম্বার প্রশ্নে আসতে পারে যে ব্যাসিডিওকার্প কি, তখন তোমার বলতে হবে ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর যে ফ্রুট বডি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসিডিওকার্প, এবং উদাহরণ হচ্ছে অ্যাগারিকাসের ব্যাসিডিওকার্প তৈরি হয়। ওকে, এরপরে চলে যাই এই অ্যাগারিকাসের যে গিল অংশটা রয়েছে সেই গিলের অন্তর্গঠনে। এখানে দেখো, আমি যদি আগের স্লাইডটা থেকে আবার ফেরত আসি, দেখো গিলের এই যে অংশটা, এই অংশটাই কিন্তু জুম হয়ে যাচ্ছে, তার মানে এখানের একটা গিলকে আসলে দেখানো হচ্ছে। দেখো এখানে যে গিলের অন্তর্গঠন, এটার দিকে যদি তাকাই, এখানে কি দেখতে পাচ্ছি যে কয়েকটা লেয়ার রয়েছে, তাই না? এই লেয়ার গুলোতে আসলে কি কি আছে, একদম প্রথমে একদম মাঝখানে যেটা রয়েছে এই লেয়ারটা, এটার নাম হচ্ছে ট্রমা, এবং এর পরের এতটুকু এবং এতটুকু এই অংশের নাম হচ্ছে সাব হাইমেনিয়াম, আর এর পরের যে অংশটুকু রয়েছে, এর পরে যে পুরো অংশটুকু রয়েছে সেটাকে আমরা বলছি হাইমেনিয়াম। এখন দেখি গিল আসলে কিভাবে তৈরি হয়। এই গিল জিনিসটাও কিন্তু, এই যে ট্রমা জিনিসটা, এটাও কিন্তু হাইফা দ্বারা তৈরি হচ্ছে, কারণ আমি আগেই বলেছি তার যে ফুড বডিটা সেটা কিন্তু হাইফা দিয়েই তৈরি হবে। সো এখানেও হাইফা রয়েছে অবশ্যই। সো ট্রমার মধ্যে দেখো যেই হাইফা গুলো রয়েছে, এই হাইফা গুলো বেশ হালকা ভাবে, একটু লুজ ভাবে যুক্ত রয়েছে। সো তার যে হাইফাটা ট্রমার, এই ট্রমার বৈশিষ্ট্যটাকে আমরা কি বলতে পারি, যে এগুলো বেশ হালকা ভাবে, লিখতে পারি হচ্ছে হালকা ভাবে বা আলগা ভাবে হাইফাগুলো একসাথে রয়েছে, এবং হাইফাগুলো কিরকমের, লম্বা ধরনের, সরু ধরনের। আচ্ছা, এই যে হাইফাগুলো, এই হাইফাগুলোর পরের যে লেয়ারটা এই সাব হাইমেনিয়াম, সাব হাইমেনিয়ামের দিকে তাকালে কিন্তু আবার দেখতে পাবে যে হাইফাগুলো এখন এরকম একটা ওভাল শেপের কোষে পরিণত হয়ে গিয়েছে। আবার এই কোষগুলো কিন্তু কাছাকাছি অবস্থান করছে, তারা একসাথে লেগে লেগে একটা সুন্দর কম্প্যাক্ট একটা লেয়ার তৈরি করেছে, একসাথে ঘন হয়ে আছে, এরকম একটা লেয়ার তৈরি করে ফেলেছে। এইটাকে আমরা বলছি সাব হাইমেনিয়াম। এটার উপরই ব্যাসিডিয়ামটা বসবে। তো এই ওভাল শেপের বা এই গোলাকার ধরনের শেপের কোষগুলোর পরের অংশটাই হচ্ছে হাইমেনিয়াম, এবং সেখানে রয়েছে ব্যাসিডিয়াম, যার মাথায় ব্যাসিডিও স্পোর তৈরি হবে। এখন ব্যাসিডিয়াম যেটা রয়েছে, সেই ব্যাসিডিয়ামটা আসলে কিরকম, এই যে দেখো এখানে এই শেপের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে দেখতে হয় হচ্ছে অনেকটা এই রকম শেপের, এইটা হচ্ছে সেই ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়ামের মাথায় ব্যাসিডিও স্পোর হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং দেখো একটা, দুটি, তিন, চারটি স্পোর, এখানেও চারটি, এখানেও চারটি, এখানেও চারটি, প্রত্যেকটাতে চারটি আকারে। কারণ কি, কারণ অবশ্যই এখানে চারটি করে স্পোর তৈরি হবে, চারটির বেশি তৈরিই হবে না, কারণ হচ্ছে এই ব্যাসিডিয়ামের ভেতরে এখানে মায়োসিস কোষ বিভাজন হয়, আর মায়োসিস কোষ বিভাজন হলে আমরা জানি যে এখানে চারটি কোষ তৈরি হবে, এই জন্য ব্যাসিডিওস্পোর সবসময় হাইয়েস্ট চারটাই আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাসিডিয়ামে মনে করো ব্যাসিডিওস্পোর হলো না, মনে করো এইটা, এখানে ব্যাসিডিওস্পোর হয়নি,
তখন এটাকে আমরা কি বলবো? তখন এটাকে আমরা যেই নামে ডাকবো সেই নামটা হচ্ছে প্যারাফাইসিস। এবং ধারণা করা হয় যে প্যারাফাইসিসটা পরবর্তীতে ম্যাচিওর্ড হয়ে ব্যাসিডিয়ামে পরিণত হয়। সো প্যারাফাইসিস কোনটা? যখন আমরা হাইমেনিয়াম স্তরে ব্যাসিডিওস্পোর ছাড়া একটি ছোট অংশ দেখব, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্যারাফাইসিস। আচ্ছা, এখন দেখো আরো একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে ব্যাসিডিয়ামটা, এই ব্যাসিডিয়ামের মাথায় যে স্পোরটা তৈরি হলো, আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, আচ্ছা দেখো এই যে ব্যাসিডিয়ামের মাথায় যে স্পোর তৈরি হচ্ছে, এই স্পোরটা, যে এইটা মনে করো স্পোর, 4টা স্পোর, এই স্পোরটা ব্যাসিডিয়ামের সাথে যেই অংশটা দিয়ে যুক্ত থাকে, একটা ছোট্ট একটা অনেকটা বোটার মতো একটা অংশ দিয়ে যুক্ত থাকে, এই ছোট যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে স্টেরিগমা। তো স্টেরিগমাটা কি? স্টেরিগমা হচ্ছে যখন ব্যাসিডিওস্পোর তৈরি করছে, ব্যাসিডিওস্পোরের সাথে যুক্ত থাকার জন্য একটা ছোট্ট অংশ থাকে, একটা বোটার মতো অংশ থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্টেরিগমা। যখন স্পোরটা আলাদা হয়ে যাবে তখন স্টেরিগমার এই অংশটা থেকে স্পোরটা আলাদা হয়ে পড়ে যাবে এবং কোথায় যাবে? পরিবেশে মুক্ত হয়ে যাবে এবং এই স্পোরটা থেকে পরবর্তীতে নতুন হাইফা তৈরি হবে। এখন এই যে অ্যাগারিকাসের আমরা গিল সম্পর্কে জানলাম, ফ্রুট বডি সম্পর্কে জানলাম, এখন কিন্তু আমাদের একটা কোশ্চেন থেকে যায় যে তার যে কোষগুলো রয়েছে এই অ্যাগারিকাসের ফ্রুট বডিতে, এই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস কয়টা থাকে? উত্তর হচ্ছে এখানে নিউক্লিয়াস থাকবে 2টি। এই যে কোষগুলো সবগুলোই থাকবে হচ্ছে ডাইক্যারিয়ন আকারে। ডাইক্যারিয়ন কোষটাই কিন্তু পরবর্তীতে একসাথে হয়ে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করবে এবং ব্যাসিডিয়ামে তখন কি হচ্ছে? ডিপ্লয়েড কোষটাই মায়োসিস, কোষ বিভাজন করার মাধ্যমে হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর তৈরি করে ফেলবে। সো আমাদের ডাইক্যারিয়ন সম্পর্কে আমরা যখন জেনেছিলাম, এটা জানার মূল কারণ কিন্তু এটাই ছিল যে অ্যাগারিকাসের মধ্যে আমরা ডাইক্যারিয়নের একটা বৈশিষ্ট্য দেখতে পাবো, ডাইক্যারিয়ন কোষগুলোকে আমরা দেখতে পাবো। এই ট্রমার মধ্যে, সাবহাইমেনিয়ামের মধ্যে, ব্যাসিডিয়ামের মধ্যে যে কোষ, তারা কিন্তু ডাইক্যারিয়ন ধরনের। আচ্ছা, এখন চলে যাই একটা বেশ ইন্টারেস্টিং টপিকে। এটা হচ্ছে যে বিষাক্ত মাশরুম আমরা কিভাবে চিনব? এতক্ষণ তো মাশরুম নিয়ে বা ব্যাঙের ছাতা যেটাকে আমরা বলি, এই জিনিসটা নিয়ে অনেক কথা বললাম। এখন চলে আসি এই বিষাক্ত জিনিসটা আমরা কিভাবে চিনতে পারি, কিভাবে বুঝতে পারি যে এই জিনিসটা খাওয়া যাবে না। তো বিষাক্ত মাশরুম আর এই সাধারণ খাওয়া যায় এরকম মাশরুমের মধ্যে মেইন একটা পার্থক্য রয়েছে যে বিষাক্ত মাশরুমগুলো অনেক রং চঙে হবে, অনেক উজ্জ্বল রঙের হবে। তাহলে উজ্জ্বল রঙের মাশরুম দেখলে অবশ্যই আমাদের সাবধান হয়ে যেতে হবে, সেই সকল মাশরুম থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন। আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? আরো কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন এই যে ফ্রুট বডিটা ছিল, এই ফ্রুট বডির দেখা যায় যে একদম নিচের দিকে, একদম গোড়ার দিকে, এটা মনে করো মাটি, একদম গোড়ায় এইখানে একটা কাপের মতো অংশ থাকে। এই যে কাপের মতো স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি হচ্ছে ভলভা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যদি ভলভা থাকে তখন সেটা বিষাক্ত মাশরুম হিসেবে গণ্য হচ্ছে। বিষাক্ত মাশরুম যেগুলো বিষাক্ত মাশরুম, সেগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে ভলভা আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা বৈশিষ্ট্য হতে পারে, এটা একটা চিহ্ন হতে পারে। আচ্ছা, আর কি থাকতে পারে? যদি তাদের যে স্পোর, এখানে যে স্পোর তৈরি হচ্ছে, এগুলো যদি গোলাপি রঙের হয়, গোলাপি রঙের স্পোর দেখলে বুঝতে হবে এটা বিষাক্ত হওয়ার চান্স অনেক বেশি। এছাড়াও মনে করো এদের যদি গন্ধ বা এদের স্বাদ যদি ঝাঝালো ধরনের হয়, তুমি যদি মুখে দিয়েও ফেলো, যদি দেখো এটা ঝাঝালো ধরনের স্বাদ পাচ্ছ, তাহলে অবশ্যই সেটা বিষাক্ত হবে, বা তাদের গন্ধ কিন্তু ঝাঝালো ধরনের পাওয়া যায়। এরপরে তাদের বাসস্থান আমরা দেখতে পাই হচ্ছে যে কোনো একটা কাঠের গায়ে জন্মে আছে। কাঠের গায়ে জন্মালে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেগুলো বিষাক্ত মাশরুম হয়। আবার বিষাক্ত মাশরুম সহজে ভাঙে না, তারা খুব শক্তভাবে
আটকে থাকে। কিন্তু তুমি যেই মাশরুমগুলো খাও সেগুলোকে যদি তুমি তার যে মাধ্যমে জন্মাচ্ছে সেই মাধ্যম থেকে তুলতে যাও, ধরলে দেখবি ইজিলি ভেঙে এসে পড়ছে, কিন্তু বিষাক্ত মাশরুম সহজে ভাঙবে না। এছাড়াও আরো একটা বৈশিষ্ট্য আছে, সাধারণত এটা রোদ আছে বা খোলা জায়গা যেখানে একটু আলো বাতাস ভালোভাবে পাওয়া যায়, সরাসরি রোদ না হলেও বাতাস বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে, এরকম জায়গায় বিষাক্ত মাশরুম একদমই জন্মাবে না। সাধারণত মাশরুম জন্মানোর জন্য একটু স্যাঁতসেঁতে জায়গা প্রয়োজন, সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটু খোলা জায়গা, বাতাস ভালোভাবে যাচ্ছে সেরকম জায়গায় অবশ্যই যেগুলো খাওয়া যায় না বিষাক্ত মাশরুম সেগুলো জন্মাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে রাস্তাঘাটের মাশরুম দেখলেই সেটা কিন্তু আমাদের খাওয়া যাবে চিন্তা করে তুলে আনা উচিত না। একদম ভালোভাবে না চিনলে কখনোই আমাদের মাশরুম খাওয়া প্রয়োজন নেই, উচিত না। এবং বাজারে যে সকল মাশরুম খাওয়া সম্ভব, খাওয়ার যোগ্য, সে সকল মাশরুম কিন্তু বিক্রি করা হয়। আমাদের যদি খাওয়ার প্রয়োজন হয়, খেতে যদি ইচ্ছে করে, তাহলে আমরা শুধুমাত্র সেই সকল মাশরুমই খাবো। তাহলে আমরা কি কি জানলাম আজকে? আমরা জানলাম হচ্ছে যে অ্যাগারিকাসের গিলের অন্তর্গঠন, তারপরে জানলাম অ্যাগারিকাসের ফ্রুট বডির গঠন বা ব্যাসিডিও কার্পটার গঠন। এই ব্যাসিডিও কার্পটা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন এসে থাকে। এরপরে জানলাম যে অ্যাগারিকাসের সাধারণ যা যা বৈশিষ্ট্য রয়েছে, তার যে শ্রেণীবিন্যাস রয়েছে, সেই সব কিছু সম্পর্কে আমরা কিন্তু এই ভিডিওটিতে জেনে ফেললাম। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, এবং এই জায়গাটা থেকে কিন্তু, এই অ্যাগারিকাস অংশটা থেকে কিন্তু এমসিকিউ আসে, এবং অবশ্যই এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। এবং প্রশ্ন কিরকম আসতে পারে যে অ্যাগারিকাসের ফ্রুট বডির গঠন আঁকো এবং বর্ণনা করো, কিংবা আসতে পারে গিলের অন্তর্গঠন আঁকো, বর্ণনা করো, কিংবা আসতে পারে যে কিভাবে ব্যাসিডিওস্পোর তৈরি হয় বা ব্যাসিডিওস্পোর কোন জায়গায় তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই এই যে গিলের অন্তর্গঠন যেটা দেখিয়েছিলাম, এই অন্তর্গঠনটা সম্পর্কে কিন্তু তোমার তখন লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্ন কিরকম আসবে এবং কিভাবে উত্তর করতে হবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে হচ্ছে লাইকেন নিয়ে এবং ছত্রাক ঘটিত বিভিন্ন রোগ নিয়ে।